আমার স্যারের ভার্জিন গালটাকে আপনি এভাবে করতে পারলেন? আপনি জানেন না আমার স্যার শুটিং এর সময় তার গালে কোনো মডেলকে দিতে দেয় না। জাস্ট শাট আপ তার স্যারের হুঙ্কার শুনে চুপ হয়ে গেল। কিন্তু ওর স্যারের পাশাপাশি দাঁড়ানো মেয়েটার দিক থেকে চোখ সরল না। পারলে মেয়েটাকে আরো দুটো কথা শুনিয়ে দিত, কিন্তু স্যার যেভাবে ধমক দিয়েছে, যেমন সাদা খরগোশ তেমনি একটি বিয়ের সঙ্গে ভাড়া করে রেখেছে গাধা। আমার ঠোঁটে বড্ড দাম, বুঝলেন? আপনার স্যার হচ্ছে ইউজড মানুষ, তাকে চুমু দিতে আমার বইই গেছে। আসছে আমার স্যারের ভার্জিন গালটা। কথাগুলো বলে ভেঙচি কাটলো মেয়েটি। জাঙ্কু কি বলবে ভেবে পাচ্ছে না। মেয়েটি সাংঘাতিক রেগে গিয়েছে ইউনোর কথা শুনে। ইউনোকে কিছু বলে লাভ নেই, তাই মেয়েটার দিকে তাকিয়ে বলল, ওর পক্ষ থেকে আমি সরি বলছি। আপনি ব্যথা পাননি তো? না, আমরা ব্যথা পাই নাকি? ব্যথা তো পেয়েছে আপনার গাল দুটো, কারণ ওই গাল দুটোর ভার্জিনিটি তো আমি কেড়ে নিয়েছি। কথাগুলো বলে মেয়েটি রেগে মেগে চলে যাচ্ছিল। জাঙ্কু কি মনে করে মেয়েটিকে পিছন থেকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, আপনার নাম কি? মেয়েটি পিছন দিকে ফিরে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, নাম দিয়ে কাম কি? মামলা করবেন? কথাগুলো সম্পূর্ণ করে মেয়েটি পায়ে হেঁটে চলে যাচ্ছে। জাঙ্কুকের মুখের উপর যেন কথার ঝাঁপ পড়লো। মেয়েটি চলে গেছে। মুচকি আসলো জাঙ্কুক। নিজের গালে আরো একবার হাত বুলিয়ে পিছনের দিকে ঘুরলো। অমনি ওর সামনে এসে দাঁড়ালো ওর অ্যাসিস্ট্যান্ট ইউনো। স্যার, আপনি আমাকে অনুমতি দিন, ওই মেয়ের নামে আমি কেস করব। কেস? কত বড় সাহস এই মেয়ের! আমার স্যারের গালে দিয়ে এতদিনের ভার্জিনিটি সব শেষ করে দিল। সবই বুঝলাম, কিন্তু কেস মানে কি ইউনো? স্যার, আমার বলতে লজ্জা লাগছে, কিন্তু আপনি যেহেতু প্রশ্ন করছেন, তাহলে উত্তর না দিয়ে থাকি কি করে? স্যার, কেস মানে হচ্ছে ধর্ষণ কেস। কি? কথাটি শোনার পর জাঙ্কুকের রিয়াকশন দেখে ইউনো লজ্জা পাবার ভঙ্গি করে মাথা নিচু করে ফেলল। জাঙ্কুক জোরে জোরে শ্বাস ত্যাগ করে নিজেকে ধাতস্থ করে ইউনোকে কাছে ডাক দিল। ইউনো ভয়ে ভয়ে তার স্যারের কাছাকাছি গিয়ে দাঁড়ালো। জাঙ্কুক এগিয়ে গিয়ে ইউনোর সামনাসামনি দাঁড়িয়ে বলল, আজকের এই ঘটনা প্লিজ তুমি আর কারো কাছে বলো না। তোমার এই কেস দিয়ে তো আর আমার গালের ভার্জিনিটি ফিরে পাবো না। স্যার, আমি জানি আপনি লজ্জা পাচ্ছেন, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি। ভাগ্যিস ফটোগ্রাফার জেনি ম্যাম সব বাকিরা গেস্ট হাউসে রেস্ট নিচ্ছে। যদি ওনারা এই ঘটনা দেখতো, তবে সারা দেশে এই খবর ছড়িয়ে যেত, ফলাও করে ছাপা হতো আপনার জীবনে ঘটে যাওয়া কেলেঙ্কারি। জাঙ্কুক পারছে না ইউনোকে মারতে। হারামজাদা একটা দীর্ঘশ্বাস ছাড়লো। তারপরে শান্ত সুরে বলল, যেহেতু কেউ দেখেনি, তবে তুমি কেন কেস মামলা করে দেশবাসীকে জানাতে চাইছো? বেটার হবে তুমি এই ব্যাপারটা ভুলে যাও এবং মেয়েটার ব্যাপারে আমাকে সব ডিটেইলস কালেক্ট করো। মেয়েটার নাম কি, কোথায় থাকে, কোথায় পড়াশোনা করে, সবকিছু ইন ডিটেইলস আমাকে ইনফর্ম করবে। আমি বাড়ি চলে যাচ্ছি। তুমি ফটোগ্রাফারকে বলে দাও আজ আর আমার পক্ষে থাকা সম্ভব নয়। জাঙ্কুকের ফটোশুটের ব্রেকের মাঝামাঝি সময় গেটের কাছে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিল। এমন সময় কোত্থেকে একটি মেয়ে হাওয়ার বেগে এসে বুকের সাথে ধাক্কা খেয়ে ওকে নিয়ে নিচে পড়ে যায়। নিচে পড়ার অসাবধানতা বশত মেয়েটির ঠোঁটের স্পর্শ জাঙ্কুকের গালে লেগে যায়। তখনই ইউনো এসে সেই অচেনা মেয়েটির সাথে ওর যত রকমের উদ্ভট কথা আছে শুরু করে দেয়। মেয়েটির মুখ দেখার মতো ছিল তখন, যখন ইউনো বলেছিল, আমার স্যারের ভার্জিন গালটাকে আপনি এভাবে করতে পারলেন। মেয়েটাকে জাঙ্কুকের বেশ ভালো লেগেছে। স্যার, আমরা চলে এসেছি। ড্রাইভারের ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো জাঙ্কুক। জাঙ্কুক কারের উইন্ডো দিয়ে বাইরে তাকাতেই দেখতে পেল ওদের কার জীবনবাড়ির সামনে এসে থেমেছে। জাঙ্কুক কার থেকে নেমে চোখে সানগ্লাস পরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাড়িতে কর্মরত মালি, দারোয়ান সবাইকে হাসি মুখে সালাম দিচ্ছে জাঙ্কুক। বাকিরা সবাই সালামের উত্তর দিল হাসি মুখে। স্যার, এই স্যার, একটু দাঁড়ান, আমি চলে এসেছি। জাঙ্কুক পেছনে ফিরে দেখলো ইউনো রিক্সা থেকে নেমে দৌড়ে ওর দিকে এগিয়ে আসছে। হাঁপাতে হাঁপাতে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ালো ইউনো। কিছুটা স্বাভাবিক হয়ে ইউনো তার স্যারকে উদ্দেশ্য করে বলল, স্যার, যে মেয়েটা আপনার গালে দিয়েছে সেই মেয়েটার নাম হচ্ছে তে। যে জায়গায় আমরা ফটোশুটের জন্য গিয়েছিলাম সেখানকার এক স্কুল টিচারের মেয়ে। কি নাম জনের মেয়ে? তে। আনমনে নামটি উচ্চারণ করলো জাঙ্কুক। পকেট থেকে মানিব্যাগ বের করে 1000 টাকার একটি নোট বের করে এগিয়ে দিল ইউনোর দিকে। এটা দিয়ে আমি কি করব স্যার? তোমার এতদিনের চাকরিতে আজ যে কাজটি করেছো আমি অনেক খুশি হয়েছি। এটা তোমার টিপস। ইউনোর শার্টের বুক পকেটে টাকা ঢুকিয়ে বলল জাঙ্কুক। জাঙ্কুক বাড়ির ভিতরে চলে গেল আর ইউনো মাথা চুলকে নিজেকেই বলছে, এক
দুজনের পরিচয় বের করে দিতেই স্যার এতটা খুশি হয়েছে আমার উপরে। ভাইয়া, আজ রাতে খাবার খেলে না যে? সুগা জাংকুকের ঘরে ঢুকতে ঢুকতে কথাটি বলল। জাংকুক এক হাত কপালে রেখে শুয়েছিল, কি যেন ভাবছিল। সুগাকে নিজের ঘরে দেখে জাংকুক শোয়া থেকে উঠে বসলো। সুগা জাংকুকের পাশে গিয়ে বসলো। জাংকুকের মলিন মুখ দেখে সুগা অনুমান করতে পারছে তার ভাইয়ের আজ মন খারাপ। কিছু বলছো না যে ভাইয়া? কিছু হয়নি, এখন বল তোর রাজনীতি কেমন চলছে? এই তো ভালোই চলছে মোটামুটি, কিন্তু ওই বিচ্ছু জিমিনের জ্বালায় আমার জীবনটা তো শেষ হয়ে গেল। কেন, জিমিন আবার কি করেছে? বাদ দাও তোর কথা, সারা দিনই তো ফাইজলামি করে। কিন্তু তার আগে তুমি বলো, তোমার কি হয়েছে? জাংকুক মুহূর্তের মধ্যেই ওর মুখ মলিন করে ফেললো। জাংকুকের চোখের তারায় তের আদল ভেসে উঠলো। কি স্নিগ্ধ সেই মুখ! লজ্জাবতী ফুল যেমন কারো স্পর্শে নুয়ে পড়ে, ঠিক তেমনি আকস্মিক ঘটনায় তে জাংকুকের স্পর্শে নুয়ে পড়েছিল। সেই লজ্জারাঙা মুখটা হুট করে রণচণ্ডীর অবতারণ ধারণ করলো। জাংকুক হাজারবার চেষ্টা করেও ভুলতে পারছে না অসহ্য এক অনুভূতি, যা এর আগে কখনোই অনুভব করেনি জাংকুক। সুগার কথায় জাংকুক তের কল্পনা থেকে বেরিয়ে এলো। তুমি বলবে কি হয়েছে, নাকি আমি ইয়োনোকে গিয়ে জিজ্ঞাসা করব? ইয়োনোকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, আমি বলছি তোকে। ভাইয়ের কথা শুনে সুগা নড়ে চড়ে বসলো। জাংকুক খাট থেকে নেমে জানালার সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। আজ একটা মেয়ের সাথে দেখা হয়েছে আমার। সেটা তো তোমার প্রতিদিনই হয়, এ আর নতুন কি? সব মেয়ের সাথে আজকের মেয়েটার তুলনা করা বোকামি হবে সুগা। কারণ আজকের এই মেয়েটাকে দেখার পর থেকে আমি আমার নিয়ম কানুনের বাইরে চলে এসেছি। আমার খেতে ভালো লাগছে না, ঘুমাতে ভালো লাগছে না, শুধু ওকে এবং ওর চেহারাকে কল্পনা করতে ভালো লাগছে আমার। এই মেয়ে আমার জীবনকে পরিবর্তন করতে এসেছে সুগা। সুগা জাংকুকের দিকে অবাক হয়ে তাকিয়ে কথাগুলো শুনছে। তার ভাই এতটা সাহিত্যিক মানুষ নয়। অফিসিয়াল কাজের জন্য মাঝে মাঝে নারী মডেলদের ভিড়ে জাংকুককে দেখা যায়। হাস্যোজ্জ্বল ফটোশুটে যেমন দেখা যায়, বাস্তবিক তার ভাইয়ের মাঝে এর ছিটে ফোটাও নেই। আজ তার সেই ভাইটা একটা মেয়ের জন্য এরকম আচরণ করছে। কি মেয়ে ভাইয়া? তার নাম পরিচয়? বিরানপুর এরিয়ার মেয়ে কিম তেইয়ং। তুমি ধরে রাখো, এই মেয়ে তোমার হবে ভাই। কারণ জিওন সুগার ভাই জিওন জাংকুক কাউকে পছন্দ করেছে, তার মানে ওর মধ্যে কিছু একটা আছে। আমি রাতের খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নিও। সুগার কথাগুলো শেষ করে জাংকুকের ঘর থেকে বেরিয়ে গেল। জাংকুক জানালা দিয়ে তাকিয়ে চোখ বন্ধ করে সেই চুম্বনের দৃশ্য ভেবে আনমনে ওর গালে হাত রেখে একগাল হেসে উঠে বলল, তুমি হঠাৎ করে আমার জীবনে এসে কেমন উলটপালট করে দিয়ে গেলে তে। তুমি আমার জীবনে না এলে তোমার হাতে দিয়ে গড়ে তোলা আমার উলটপালট এই জীবনটাকে কে গুছিয়ে দেবে বলো? সরি মিস্টার জাংকুক, আমার পক্ষে এই চাকরিটা করা সম্ভব নয়। ইউনো তের দিকে তাকিয়ে রইল। হাবভাব দেখে মনে হচ্ছে সাংঘাতিক রেগে আছে তে। ইউনো ভয়ে ঢোক গিলল। জাংকুক তের দিকে সরু চোখে তাকিয়ে বলল, আপনার এডুকেশন লেভেল অনুযায়ী চাকরির অফার করছি। যখন চাকরি পাওয়ার মতো ডিগ্রি অর্জন করবেন তখন না হয় হাই প্রোফাইলে জব করবেন। তাই বলে লেখাপড়া জানা আমি কেন কেয়ারটেকারের জব করব? কেয়ারটেকারের জব কি খারাপ? বাড়িতে আমার দাদুর দেখাশোনা করবেন আপনি। তাছাড়া এখানে যে চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছেন সেটাও আমার দাদু জিওন জেহোপের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এসেছেন। যদি ধরে নেই আজ আপনার চাকরি হলো পিএ হিসেবে, অফিসেও তো আমার দাদুর অফিসিয়াল ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। এখন চাকরিটা হচ্ছে না আপনার, কিন্তু একই চাকরি আপনি আমাদের বাড়িতে গিয়ে করলেন। দাদু খুব একটা অফিসে আসেন না, আমি ম্যানেজ করি সব। দাদু বাড়িতে একা থাকেন, আপনি জাস্ট ওনার সঙ্গে কথা বলবেন, সময় কাটাবেন। চুপ করে শুনলো জাংকুকের কথাগুলো, কিছু একটা ভাবলো, তারপরে বলল, কতক্ষণ করতে হবে ডিউটি? সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। জাংকুক খুশি হলো, কারণ তের সিদ্ধান্ত বদলে গেছে। ইউনো অবাক হয়ে গেছে। রণচণ্ডী গুন্ডি মেয়ে এখন থেকে জাংকুক স্যারের দাদার কেয়ারটেকার। এখন থেকে জিওন বাড়িতে গেলে কলিজা খুলে ঢুকতে হবে। এই মেয়ের মাথা নষ্ট, কখন কি করে বসে। আমি রাজি চাকরিটা করতে, তবে মাঝে মাঝে আমার ক্লাস করতে হয়। ব্যাপারটা যদি ম্যানেজ করতে পারতেন। সমস্যা নেই, আপনার চাকরি কনফার্ম হয়েছে, আগামীকাল থেকেই না হয় আসুন। তে উঠে যাচ্ছিল, কি মনে করে তে পিছনে ফিরে বলল, বাড়ির ঠিকানাটা আপনার মোবাইলে অ্যাড্রেস পাঠিয়ে দেব মেসেজ করে। তে বের হয়ে গেল। যেতে যেতে ভাবলো, চাকরিটা
মন্দ হবে না নিশ্চয়। অন্তত লেখাপড়ার খরচটা চালাতে পারবে। বাবার উপরে এমনি অনেক চাপ। এখন যদি একটু দুশ্চিন্তা কমে ওর বাবা, কিন্তু ওর বাবা কি মানবে কেয়ারটেকারের চাকরি? তে আকাশ কুসুম ভাবতে ভাবতে অফিস থেকে বের হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। রিকশায় উঠে বসলো। জাঙ্কুক ওর অফিসের বিশাল জানালা দিয়ে খেয়াল করলো তে যাওয়ার দৃশ্যটুকু। তারপর পকেটে হাত ঢুকিয়ে বলল, আমার রানীকে আমার রাজ্যেই মানাবে। সে কেন কর্পোরেট জব করবে? আপাতত আমার দাদুকে সামলিয়ে ওঠো। জীবন বাড়ির আনাচে কানাচে তোমার বিচরণ হোক, তারপরে না হয় আমার কেয়ারটেকার হিসেবে নিয়োগ করব তোমায়। রোজ আমাকে দেখার অভ্যাসে অভ্যস্ত হতে হবে যে তোমাকে। তে ইউ আর অনলি মাইন। বাবা, কেয়ারটেকারের চাকরি করা কি খারাপ? একজন বয়স্ক মানুষের একাকিত্ব কাটবে। তাছাড়া এখন তো অনেকেই করছে। অনেকের সঙ্গে মেলাতে আসবি না তে। তোর চাকরি করার প্রয়োজন তো দেখছি না। তোর কোন আশা আকাঙ্ক্ষা আমি পূরণ করিনি বল? কিম নামজুন বেশ রেগে গেছে। তে ওর রিডিং টেবিলে চেয়ারে বসে রইল। তের মা জিন 2 কাপ চা এনে তের রুমে ঢুকে বাপ বেটির গম্ভীর মুখ দেখে জিজ্ঞাসা করল, কি হলো? তোমার মেয়ে যে চাকরি করবে তোমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলো না? সে কি চাকরি করার কথা তো আমি জানি না। কি রে তে, তোর বাবা যা বলছে তা কি সত্যি? জিয়ন গ্রুপের নাম শুনেছো? হ্যাঁ শুনেছি। জিয়ন গ্রুপের মালিকের কেয়ারটেকার হিসেবে চাকরি হয়েছে আমার। আজ থেকে জয়েন করব। এখন বাবা রাজি হচ্ছে না। তাদের সঙ্গে আমার 1 বছরের চুক্তি হয়েছে। বেতন 20,000 টাকা। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। যেদিন ভার্সিটিতে ক্লাস করব সেদিন ডিউটি অফ করা যাবে। এই যুগে এমন সুযোগ সুবিধার চাকরি কোথায় পাবো? তাছাড়া ডিগ্রিও তো নেই। পড়াশোনা শেষ হবার পর না হয় চাকরিটা ছেড়ে দেব। বাবাকে তুমি বোঝাও না মা। জিন দীর্ঘশ্বাস ছাড়লো। কিম নামজুনের দিকে তাকিয়ে বলল, চাকরি করো। 2 দিন করলে যখন হাঁপিয়ে উঠবে তখন নিজেই চাকরি ছেড়ে চলে আসবে। ও যে আলসা, 9টা আর 4টা পর্যন্ত ডিউটি ওর পক্ষে করা সম্ভব না। তোমরা মামি এই বিষয় নিয়ে আমার সঙ্গে আর কোনো কথা বলবে না। যার যেভাবে চলতে মন চায় চলো। কিম নামজুন রেগে চলে গেলেন। চা ভর্তি কাপ রয়ে গেল টেবিলের উপরে। জিন মেয়ের কান চেপে ধরে বলল, বেশি পাকনামি করছিস ইদানিং। তোর বাবা যে এখন রেগে গেছে তার রাগ কি করে ভাঙাবি সেটা আমার উপরে ছেড়ে দাও। এখন নাস্তা দাও, অলরেডি 8টা বাজতে চললো। জিন চায়ের কাপ নিয়ে চলে গেলেন। তে ততক্ষণে গোসল করতে গেছে। গোসল শেষ করে আকাশি রঙের 3 পিস, মাথায় সাদা হিজাব আর চোখে কাজল পরে রেডি হয়ে নিল। তে নিজেকে আরো একবার আয়নায় দেখে নিল। পারফেক্ট। পার্সটা হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। নাস্তা খাওয়া শেষ করার পর কিম নামজুনের সামনে গিয়ে হাত বাড়িয়ে বলল, বাবা 20টা টাকা দাও, নয়তো হেঁটে হেঁটে যেতে হবে। কিম নামজুন কথা বললেন না ঠিকই, কিন্তু মেয়েকে 50 টাকার 2টো নোট ধরিয়ে দিয়ে তিনি বের হয়ে গেল। স্কুলে যেতে অলরেডি দেরি হয়ে গেছে তার, তাই তাড়াতাড়ি যেতে হবে। বিয়ে শাদী কি করবি না, নাকি এভাবে মিসকিন হয়ে ঘুরে বেড়াবি? তোর ছোটটা তো বিয়ে করে বসে আছে, আর তুই? কি যে বলো না দাদু, বড়লোক হতে হলে আগে মিসকিন হতে হয়। কিন্তু তোমার যদি মনে হয় তোমার নাতিকে মিসকিন থেকে বড়লোক হিসেবে রূপান্তরিত করবে, তাহলে বিয়ের বন্দোবস্ত করো। জাঙ্কুকের মুখে আচমকা বিয়ের কথা শুনে কপাল কুঁচকে ফেললো জেহব। জাঙ্কুককে উদ্দেশ্য করে জেহব বলল, ঠিকঠাক আছিস? মেয়ে দেখার পর আবার পোল্টি মারিস না। মারবো না পোল্টি, মেয়ে দেখো, তবে মেয়েটা যেন ঠিক ওর মতোই হয়, সেম টু সেম। জাঙ্কুক হাসির ছলে কথাগুলো বলতে বলতে মোবাইলের স্ক্রিনে একটি মেয়ের ছবি দেখালো। ছবিতে থাকা মেয়েটিকে দেখে জেহবের মুখে হাসি ফুটলো। যাক, তার নাতির চোখে অবশেষে কেউ ধরা পড়লো। স্যার, ম্যাডাম চলে এসেছে। ইউনোর মুখে ম্যাডাম সম্বোধন শুনে জেহবের কপালে ভাঁজ পড়লো। জাঙ্কুক উঠে দাঁড়ালো। ট্রাউজারের পকেটে মোবাইল ঢুকিয়ে রওনা হলো ড্রয়িং রুমের দিকে। পেছনে পেছনে জেহব আসছেন। মনটা কৌতূহলী হয়ে গেছে। তে ড্রয়িং রুমে সোফায় বসেছিল। কি চমৎকার বাড়ি, কত দামি আসবাবপত্র। এই যে এত চমৎকার একটি কার্পেট, এর ফর্সা পা দুটো দিয়েছে, এটাও তো বেশ দামি। বাড়ির সার্ভেন্ট গুলো কি সুন্দর করে কথা বলে, সবাই একই রঙের ড্রেস। কথায় আছে না, বড় লোকের বিরাট কারবার। তে মাথা নিচু করে পায়ের আঙুল দিয়ে কার্পেটে আঁকে বুকে দাঁত টানছিল। এমন সময় কারো উপস্থিতি টের পেয়ে তে মাথা উঁচু করলো। জাঙ্কুক এসেছে। কালো টি শার্ট, কালো ট্রাউজারে, ফর্সা শরীর। আর ভাবলো না তে, ছি, তারা তো
অধঃপতন হলো কবে? জাঙ্কুকের পেছনে এসে দাঁড়ালো জেহব। মেয়েটাকে দেখে জেহব ভীষণ চমকালেন, কারণ এই মেয়েটার ছবি কিছুক্ষণ আগে জাঙ্কুক দেখিয়েছে। নাতিটা কি শুরু করলো আজ সকাল থেকে? একের পর এক ব্রেকিং নিউজ প্রচার করছে। জিমিন সুগা থাকলে ভালো হতো। ওরা দুজনে গিয়েছে জিমিনদের বাড়ি। জিমিন আর সুগাকে তাড়াতাড়ি আসতে বলতে হবে। তে উনি হচ্ছেন আমার দাদু, জেয়ন জেহব। দাদু? আজ থেকে তে, সরি মিস তে তোমার দেখাশোনা করবে। জেহব ভুরু কুঁচকে তাকালেন, কারণ তার দেখাশোনা করার জন্য যথেষ্ট লোক আছে। জাঙ্কুক কি করতে চাইছে তিনি এখনো ব্যাপারটা ক্যাচ করতে পারলেন না। জাঙ্কুক আরো একবার সামনে দাঁড়িয়ে থাকা আকাশি রঙের ড্রেস পরা রমণীর দিকে তাকালো। বেশ চোখে লেগেছে। তারপর হুকুমের সুরে বলল, আমি চলি। দাদুর সঙ্গে থাকবেন আপনি। কোনো কিছু প্রয়োজন হলে সার্ভেন্ট আছে, ওনাদের বলবেন। দাদু, তুমি পরিচিত হয়ে নাও মিস তের সঙ্গে। তোমার কি মনে হয় জাঙ্কুক কেবল আমার দেখভাল করার জন্য এনেছে মেয়েটাকে? মেয়েটার ছবি দেখিয়ে বলল সেম টু সেম ওর মতো পেলে বিয়ে করবে। পৃথিবীর একজন মানুষের মতো কয়জন হয় যে যার জায়গায় ওয়ান পিস? স্যার, অনুমতি দিলে একটা কথা বলি। যে হোক ইউনোর দিকে তাকিয়ে বলল, বলো। স্যার, জাঙ্কুক স্যার ম্যাডামকে পছন্দ করে। আগে থেকে পরিচয় নাকি ওদের প্রেমের সম্পর্ক? তওবা তওবা, জাঙ্কুক স্যার প্রেম করার লোক নাকি? কিন্তু স্যার, ম্যাডামকে দেখার পর ওনার বিহেভিয়ার চেঞ্জ হয়েছে। পরিচয় কিভাবে হলো ওদের? একে একে সবটা খুলে বলল ইউন। জিওপ সবটা শোনার পর হাসতে হাসতে বললেন, জাঙ্কুক যে এখনো তোমাকে চাকরি থেকে নট করেনি, এটাই বিশাল ব্যাপার। বাপরে, তুমি এত উদ্ভট মিনিং এ ঝগড়াও করতে পারো। জিওপ হা করে হাসছেন। ইউনোর লজ্জা পেয়ে মাথা চুলকাচ্ছে। এমন সময় তে একটি ট্রেতে করে দুটো কফির মগ নিয়ে এলো। টি টেবিলের উপর রেখে কফির মগ বাড়িয়ে দিল জিহপের দিকে। মগটা হাতে নিয়ে জিহপ চোখের ইশারায় ইউনোকে চলে যেতে বললেন। ইউনো চলে গেছে। তে অন্য পাশে চেয়ারটায় বসলো। তে মোটামুটি ফ্রি হয়েছে জিহপের সঙ্গে। আগের মতো আর জড়তা কাজ করে না। তে, জি দাদু। তুমি এত মিষ্টি একটা মেয়ে যে তোমাকে আমার কেয়ারটেকার হিসেবে মেনে নিতে মন চায় না। তে জবাব দেয় না, মুচকি হাসলো। জিও কফি শেষ করলো। তারপর সিরিয়াস ভঙ্গিতে পা উঠিয়ে বসলো সোফায়। তে কফির মগ দুটো নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু যেহব বাধা দেওয়ায় যেতে পারলো না। আবার আগের জায়গায় এসে বসলো তে। তোমার বাসার ঠিকানা দাও তো। কিন্তু কেন দাদু? তে কৌতূহল দমাতে না পেরে প্রশ্নটি করেই ফেললো। যেহব চোখ ছোট ছোট করে ফেললো। তোমাদের বাসায় বেড়াতে যাব। তের মনে হলো যেহব দুষ্টুমি করে কথাটি বলেছে। ওনাদের মতো মানুষ কেন তেদের মতো মধ্যবিত্ত বাড়িতে বেড়াতে যাবে? তে ঠিকানা দিয়ে সেদিন বাড়িতে ফিরলো খুব দ্রুত। ওর চাকরির বয়স 1 মাস হয়েছে। গত মাসের বেতন তুলে রেখেছে। সেগুলো নিয়ে বাবার সামনে গিয়ে দাঁড়ালো। কিম নামজুন মাথা নিচু করে পরীক্ষার খাতা কাটছিলেন। তের উপস্থিতি টের পেয়ে বললেন, কি চাই? বাড়িতে মেহমান আসবে বাবা, বাজার করে নিয়ে এসো। টাকাগুলো রাখো। কোন মেহমান আসবে? আর তোর টাকা দিয়ে আমি কি করব? তোর টাকায় তোর হক। ভুলে যাস না আমি এখনো তোর এই চাকরির ব্যাপারটা ভালোভাবে নিচ্ছি না। তের কান্না পেল ওর বাবার কথা শুনে। কান্না আটকে রাখো, শক্ত হয়ে বলল, জিয়ন যেহব আসবে, যার দেখভাল করি আমি। কিম নামজুন ভুরু কুঁচকে তাকালেন। ওনার মতো মানুষ এ বাড়িতে আসবে, কিন্তু কেন? পরদিন দুপুর নাগাদ যেহব তেদের বাড়িতে পৌঁছে গেছে। ফল ফলাদি মিষ্টি আরো অনেক রকম উপহার নিয়ে যেহব তার বিশ্বস্ত দুজন লোক নিয়ে তেদের বাড়িতে প্রবেশ করলো। যেহবকে সালাম দিয়ে ড্রয়িং রুমে বসিয়ে ওর বাবা মাকে ডাকতে চলে গেল। যেহব চোখ ঘুরিয়ে দেখতে লাগলো। ড্রয়িং রুমের সোফা, বিশাল এলইডি টিভি, অ্যাকোরিয়াম, বুকশেলফ। মধ্যবিত্ত বলা তো যায় না তেদের, ওরা উচ্চ মধ্যবিত্ত হয়তো। ততক্ষণে কিম নামজুন আর জিন এসে যেহবের সঙ্গে সাক্ষাৎ করলো। কিম নামজুন আর জিন দুজনেই যেহবের সাথে কথাবার্তায় অবাক হলো। কত সুন্দর মন মানসিকতা! এত বড় মানুষ তাদের ছোট্ট কুঠিরে এসেছে, ভাবতেই কেমন অবাক লাগছে জিনের। দুপুরে খাবার সময় এলাহি কাণ্ড দেখলে যেহব। চিংড়ির মালাইকারি, বিফ রেজালা, চিকেন রোস্ট, পোলাও, শর্মা কাবাব, ডিমের কোরমা, ফিরনি। যেহব তেকে উদ্দেশ্য করে বললেন, তুমি তো জানো আমার এসব খাবারে রেস্ট্রিকশন আছে। শুধু শুধু আয়োজন করলে একদিন একটু করে খেলে কিছুই হবে না দাদু। আমার মায়ের হাতের রান্না খুব মজা, তুমি খেলে ফ্যান হয়ে যাবে। তে একে একে খাবার তুলে দিচ্ছে প্লেটে। যেহবের অনুরোধে তে সহ তের
বাবা মা সবাই একসাথে খাবার টেবিলে বসলো। খাওয়া দাওয়া শেষ করার পর জিহব ড্রয়িং রুমে বসে একান্তে কিছু আলাপ সেরে নিল কিম নামজুনের সঙ্গে। কিম নামজুন আলাপ শেষে বলল, যার জন্য চাইছেন সে কি রাজি হবে? সেই তো থেকে চাইছে। জীবনের সেরা সারপ্রাইজটা এবার আমি জাংকুককে দেব, মনে মনে কথাগুলো বলল জিহব। কিম নামজুনের প্রশ্নের উত্তরে বললেন, তুমি আমার ছেলের বয়সী। আমার ছেলে বেঁচে থাকলে হয়তো তোমার বয়সী থাকতো। আমার ছেলে আমার নাতি বিয়ে ঠিক করতো। যেহেতু ও নেই, তাই আমি ওর দাদু হিসেবে দায়িত্ব পালন করছি। জাংকুক কখনো আমার সিদ্ধান্তকে অস্বীকার জানাবে না, বরং তুমিতে সিদ্ধান্ত আমাকে জানিও। আমি অপেক্ষায় থাকবো নামজুন। এই বলে জিহব চলে গেলেন। যাওয়ার আগে থেকে 10,000 টাকা দিয়ে গেলেন। তে টাকা ফেরত দিতে চাইলে জিহব হেসে বললেন, তোমাকে আমার জাংকুকের বউ বানাবো। তোমাকে আমার পছন্দ হয়েছে, তাই উপকরণ হিসেবে টাকাটা দিয়ে গেলাম। তে কথাটা শোনার পর সেই যে ধরে ড্রয়িং রুমের সোফায় বসে আছে। বিকেল করে সন্ধ্যা হয়েছে, এখনো বসে আছে। কিম নামজুন এবং জিন এসে তের দুপাশে বসলো। তোর কি ভাগ্য, জিউন জিহব তার নাতির জন্য তোকে পছন্দ করেছে। কিন্তু ওনাদের সঙ্গে আমাদের কোনোভাবেই যায় না আম্মু। ওনারা অনেক বেশি বিত্তবান আর আমরা মধ্যবিত্ত। ভাগ্য মানুষকে মাঝে মাঝে অপরচুনিটি দেয়, হয়তো তোকেও দিচ্ছে। তাছাড়া তোর এবং জাংকুকের সিদ্ধান্ত এখানে জরুরি। এখন তুই কি বলিস? আমি কিছু ভাবতে পারছি না আম্মু। তে ঘরে গিয়ে দরজা বন্ধ করে ফেললো। জিয়ন বাড়িতে থমথমে অবস্থা। জাংকুক কোমরে এক হাত রেখে অন্য হাত চুলের মাঝে রেখে রাগ সম্বরণের চেষ্টা করছে। সুগা পায়ের উপরে পা তুলে বসে আছে। জিহব বাদাম চিবোচ্ছে। জাংকুক জিহবের সামনে এসে দাঁড়ালো। গত 15 দিন আমি সিঙ্গাপুরে যে ছিলাম, তেকে দেখে রাখার দায়িত্ব আমি তোমাকে দিয়েছিলাম। তুমি যদি ওর খেয়াল রাখতে নাই পারলে তাহলে দায়িত্ব কেন নিয়েছিলে? ওর বিয়ে কিভাবে ঠিক হলো? তুমি জানতে না আমি ওকে পছন্দ করি? তুমি পছন্দ করলেই তো হবে না ভাই, তেকেও তো তোমার পছন্দ করতে হবে। সুগার কথাটি আগুনে ঘি ঢালার মতো হলো। জাংকুক রেগে গেছে, কিন্তু ওর রাগের বহিঃপ্রকাশ ভিন্ন। চুপচাপ বসে পড়লো সোফায়। জীবনে এতগুলো বসন্ত কেটে গেল, কাউকে মনে ধরলো না। আর যাকে মনে ধরলো সে কিনা অন্য কারো হয়ে যাবে। গাড়ির চাবিটা নিয়ে জাংকুক হন্তদন্ত হয়ে বেরিয়ে গেছে। সুগার জিহব হাসতে হাসতে একে অপরের গায়ে লুটিয়ে পড়ছে। প্ল্যান সাকসেসফুল। তে যখন জীবনের আসন্ন দিনগুলোর কথা ভাবছিল, শেষমেশ সিদ্ধান্তটা নিল চাকরিটা ছেড়ে দেবে সে। জাংকুক যত বড় লোকই হোক না কেন, বিয়ে করা যাবে না। সমাজে লোক বলবে টাকার লোভে বিয়ে করেছে। তাছাড়া জিহব যতই বলুক, জাংকুক তাকে বিয়ে করতে রাজি হবে। এতদিন তার দাদুর কেয়ারটেকারের জব করা মেয়েকে কেন বিয়ে করতে যাবে সে? এক সময় তের ফোনে কল এলো। মোবাইলের স্ক্রিনে আননোন নাম্বার ভেসে উঠেছে। তে রিসিভ করলো না। কে নাকি কল করেছে। তে মোবাইলটা সাইলেন্ট করে খাটের উপরে রাখলো। তারপর বেরিয়ে গেল রুম থেকে। ড্রয়িং রুমে গিয়ে টিভি অন করে সোফায় বসলো। এমন সময় কলিং বেল বাজলো। তে ঘড়িতে সময় দেখলো, রাত 10টা বাজে। এই সময় কে এলো? তে প্রথমে ভয় পেল, কারণ বাড়িতে কেউ নেই। কিম নামজুন আর জিন আর্জেন্ট কল পেয়ে সাবার গেছে তে নানুর বাসায়। পরক্ষণে ভাবলো হয়তো ওর বাবা মা এসেছে। তে গিয়ে দরজা খুললো। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে তে বলল, স্যার আপনি? টিয়া রঙের থ্রি পিসে মোটামুটি মাথায় আগুন ধরানো সাজে জাংকুকের চোখে ধরা পড়লো তের রূপ। চোখে কালো কাজলের রেখা, ঠোঁটে উঠে যাওয়া লিপস্টিকের দাগ, ফর্সা মুখটা কেমন বিষণ্ণ হয়ে গেছে। জাংকুকের বুকটা ধুক করে উঠলো, কেমন ফাঁকা ফাঁকা অনুভব হলো। এই সাজ অন্য কেউ দেখবে ভাবতেই জাংকুকের চোখ মুখ কুঁচকে ফেললো। তৃষ্ণায় গলা শুকিয়ে এসেছে। এক গ্লাস পানি হবে তে? এমনিতেই মানুষটাকে দেখার পর থেকে তের কেমন লজ্জা আর অস্বস্তি দুটোই লাগছে। তার উপরে এখন আবার পানি চাইছে। ফাঁকা বাড়িতে জাংকুকের পানির আবদার যেন তেকে আরো অস্বস্তিতে ফেললো। দাদুর কাছ থেকে যা শুনলাম তা কি সত্যি? আসলে আমি মানতে পারছি না, তাই ছুটে এলাম এখানে। পানি পান করার পর গ্লাসটি তের দিকে বাড়িয়ে দিয়ে কথাটি বলল জাংকুক। তে এবার স্বস্তি পেল। তার মানে ওর স্যারও এই বিয়েতে মত নেই। তে গ্লাসটা হাতে নিয়ে সেন্টার টেবিলের উপর রাখলো। তারপর জাংকুকের অপোজিট সোফায় বসলো। আসলে স্যার, আমি বিয়েটা করতে পারবো না। আপনি দাদুকে বুঝিয়ে বলবেন প্লিজ। আপনারা কোথায় আর
আমরা কোথায়? আমাদের মতো মানুষের সঙ্গে বড়জোর চারটিখানি হাসি মুখে কথা বলা যায়, বিয়ের মতো একটা সম্পর্কের মধ্যে জড়ানো যায় না। আপনাদের অবস্থান আর আমাদের অবস্থানের মধ্যে বিস্তর পার্থক্য আছে। তের কথাগুলো শুনতে শুনতে জাঙ্কুকের কপাল কুঁচকে গেছে। দাদুকে কি বোঝাতে বললো? আপনি কি বলতে চাইছেন? দাদুকে কি বুঝিয়ে বলবো? তে বিরক্ত হলো জাঙ্কুকের উপর। বিরক্ত লুকিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আপনি এটাই বুঝিয়ে বলবেন যে আপনি আমাকে বিয়ে করতে রাজি নন এবং আমিও আপনাকে বিয়ে করতে রাজি না। কি? জাঙ্কুকের আচমকা রিয়াকশন দেখে তে ভরকে যায়। চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এদিকে জাঙ্কুকের মনে হলো ও ভুল কিছু শুনেছে। সোফা থেকে উঠে দাঁড়ালো, কিছুক্ষণ পায়চারি করলো, তারপর আবারও আগের জায়গায় এসে বসলো। তুমি বলতে চাইছো দাদু তোমার সঙ্গে আমার বিয়ে ফাইনাল করেছে? ফাইনাল হয়নি, আমার আর আপনার সম্মতি ম্যাটার করছে। তাছাড়া এখন তো ক্লিয়ার হলো আপনি বা আমি কেউই রাজি নেই বিয়েতে। এবার দাদুকে বুঝিয়ে বললে উনি নিশ্চয়ই আমাদের ব্যাপারটা বুঝবেন। জাঙ্কুক পারছে না মনের আনন্দটুকু প্রকাশ করতে। ওর দাদু যে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে যে জাঙ্কুকের কিছু চিন্তা ভাবনা করার বোধ শক্তি হারিয়ে গিয়েছিল। তে জাঙ্কুকের গতিবিধি লক্ষ্য করছিল। কিছুক্ষণ আগেও তো গম্ভীর ছিল, আর এখন কেমন হাসি লেগে আছে ঠোঁটের কোণে। জাঙ্কুক উঠে দাঁড়ালো, তারপর তের সামনে এসে দাঁড়ালো। তেও দাঁড়িয়ে যায়। জাঙ্কুক ওর কনিষ্ঠ আঙ্গুলে থাকা একটি কালো রুবি স্টোনের রিং খুলল। তের বাম হাতটা তুলে তর্জনী আঙ্গুলে পরিয়ে দিল। তে হতবাক, কি থেকে কি হলো? জাঙ্কুক এখনো তের হাতটা ধরে রেখেছে। তে তর্জনী আঙুলের উপর দৃষ্টি রেখে বলল, তোমাকে আমার করে নেওয়ার প্রথম আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করলাম। এবার আমাকে স্বামী হিসেবে মেনে নেওয়ার প্রস্তুতি করে নাও মিসেস জিয়ন তেইয়ং। চললাম আমি, নিজের খেয়াল রেখো। জাঙ্কুক তের কাছ থেকে সরে এলো, তারপরে বেরিয়ে গেল। আর তে দাঁড়িয়ে রইল ওভাবেই। এরা দাদা নাতি মিলে আজ সারাদিন থেকে একের পর এক শখ দিয়ে যাচ্ছে। তে মাথায় হাত দিয়ে বসে পড়লো ছোপায়, বাম হাতটা কোলের উপরে। আন্টিটা কেমন আর চোখে তাকিয়েছে তের দিকে। তের চোখে হুট করেই পানি এসে ভিড় করলো। কিরেতে, দরজা খুলে রেখেছিস যে? কিম নামজুন জিনকে নিয়ে ঘরের ভিতরে ঢুকতে ঢুকতে প্রশ্নটি করলো। তে জবাব দিতে পারলো না। ওর গলার কাছে কি যেন ভার হয়ে আছে, ব্যথা করছে ভীষণ। তেকে এভাবে বসে থাকতে দেখে জিন এগিয়ে যায়। তের পাশে বসতেই তে ওর মাকে জড়িয়ে ধরলো। জিন ভয় পেলেন ওনাদের আড়ালে আবার মেয়ের সাথে কোনো অঘটন। বাকি অংশটি কল্পনা করার সাহস পেল না তিনি। তের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, কি রে মা, কি হয়েছে? আমাকে বল, এরকম করছিস কেন? কেউ কি এসেছিল? জাঙ্কুক এসেছিল, আমাকে আংটি পরিয়ে গেছে। ব্যাস, এবার ঝরঝর করে কেঁদে ফেললো তে। জিনের সামনে হাতটা মেলে ধরলো। জিন অবাক হয়ে তাকিয়ে আছে। তের হাতের আংটিটি দেখে বলল, পুরুষ মানুষের আংটি পরিয়ে গেছে কেন? আমি কিছু জানি না, শুধু এইটুকু জেনে রেখো আমি ওনাকে বিয়ে করব না। তুমি বাবাকে বলবে তাদেরকে বারণ করে দিতে। তে আর থাকতে পারলো না, চলে গেল ওর ঘরে। কিম নামজুন ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে গিয়ে বলল, কি হয়েছে? জিয়ন জাঙ্কুক এসেছিল, এটা তো আমরা জানতাম, কিন্তু তেকে আংটি পরিয়ে গেছে এটা বললো না কেন? তে যে এখন বলছে ওদেরকে বারণ করে দিতে। কিম নামজুন কল করলো জেহপের কাছে। জেহপ আজকের বিস্তারিত ঘটনা খুলে বলল। নাতিকে সারপ্রাইজ দিতে গিয়ে তিনি এখন সারপ্রাইজ হলো কিম নামজুনের কথায়, কিন্তু আংটির বিষয় সম্পর্কে তিনি নিজেও জানতেন না বললেন। জাঙ্কুক বাড়িতে এলে জিজ্ঞাসা করবে বলে তাদেরকে জানালো। এদিকে কিম নামজুন তের সম্মতি সম্পর্কে বললে জেহপ মুখ গম্ভীর করে জানালো তিনি কালকে তেদের বাড়িতে আসবে। আপাতত থেকে এই বিষয় নিয়ে চাপ না দিতে। জেহপ কল কেটে দিল। এমন সময় জাঙ্কুক বাড়িতে ফিরেছে। জাঙ্কুক ওর দাদুকে ইগনোর করে সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। জেহপ ডাক দিলেন। জাঙ্কুক সোফায় গিয়ে বসলো। জেহপ পায়ের উপরে পা তুলে বলল, আন্টি পরিয়ে এসেছো থেকে? বিয়ে ঠিক করেছো আমার সঙ্গে আর আমাকে বলছো অন্য কারোর সঙ্গে বিয়ে ঠিক করেছো? আমিও রিস্ক নেইনি, সোজা আন্টি পরিয়ে রেখে এসেছি। আন্টি কই পেলে? জেহপের প্রশ্ন শুনে জাঙ্কুক ওর ডান হাতটা উঁচু করে দেখালো। জেহপ ভুরু নাচিয়ে হাসতে হাসতে বলল, বাহ, আমার নাতি দেখি আমার চেয়ে এক কাঠি উপরে। কিন্তু জাঙ্কুক তে এবার সত্যি সত্যি বারণ করে দিয়েছে
তোকে সে বিয়ে করবে না। তুমি তেকে মানাবে, কিভাবে মানাবে আমি জানি না। আগামীকাল আমি সকল মিটিং ক্যান্সেল করেছি, তেদের বাড়িতে যাব, বিয়ের দিন তারিখ ফিক্সড করে আসব। সুগাকে কল দিয়ে বলো জিমিনকে নিয়ে যেন সোজাসুজি ওই বাড়িতে চলে যায়। জাঙ্কুক উঠে চলে গেল। যেও হাসতে লাগলো। জাঙ্কুক যে আদা জল খেয়ে নেমেছে বোঝাই যাচ্ছে। মোবাইল বের করে কল করলো সুগার নম্বরে। কাউকে পছন্দ বা ভালোবাসেন? জাঙ্কুকের প্রশ্ন শুনে ভুরু কুঁচকালো তে। জাঙ্কুক তাকিয়ে আছে ওর মনময়ূরীর দিকে। মেরুন রঙা জামদানি শাড়িতে আজ থেকে নতুন বউ বউ মনে হচ্ছে। মাথায় তুলে দেওয়া শাড়ির আঁচল, হাতে লাল কাচের চুড়ি, ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, আর ঘাড়ে পড়ে থাকা চুলের খোপায় যত্নে বেলি ফুলের গাজরা। আহ, আর কি চাই জাঙ্কুকে? বুকের বাঁ পাশে হাত রাখলো। এত ছটফট করছে বুকটা। টের পাচ্ছে জাঙ্কুক ওর দিকে তাকিয়ে আছে। লজ্জায় মাথা তুলে তাকাতে পারলো না। গত দুদিনের মধ্যে যে জীবনে পরিবর্তন হতে পারে জলজান্ত প্রমাণ হচ্ছে তে। জাঙ্কুককে নানাভাবে বুঝিয়ে লাভ হলো না। উল্টো বিয়ের দিন তারিখ ফিক্সড করতে এসে আজই বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিল যে হোক। রাগে দুঃখে তে হতাশ। সবাই যখন ড্রয়িং রুমে ব্যস্ত বিয়ের তোড়জোড় নিয়ে, তখন তে রুমে জাঙ্কুক আর তে বসে আছে। কি হলো, জবাব দিচ্ছ না যে? থাকলে বলতে পারো। পছন্দের মানুষ নেই। মাথা নিচু করে জবাব দেয় তে। জাঙ্কুক থুতনির নিচে হাত থেকে মুচকি হাসলো। তাহলে তো আমাকে বিয়ে করাই যায়, কি বলো তে? তে কি জবাব দেবে? আজ যেন তের সকল কথা ফুরিয়ে গেছে। তের চালচলন দেখে জাঙ্কুক বুঝতে পারলো তে সিদ্ধান্তহীনতায় ভুগছে। জাঙ্কুক এবার সিরিয়াস হয়ে তের পাশে এসে বসলো, খানিকটা দূরত্ব বজায় রেখে। তে একবার তাকালো শুধু জাঙ্কুকের দিকে। আমি অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী লোক। প্রেম ভালোবাসা আমার কাছে আধ্যাত্মিক বিষয়। আমার মতে জীবনে প্রেম ভালোবাসা একবারই আসে। তো যেই জিনিস খালি একবারে চান্স থাকে, সেই প্রেম ভালোবাসা হেলায় ফেলায় অনুভবযুক্ত মানুষের কাছে সমর্পণ করা আমার কাছে লস প্রজেক্ট। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম ভালোবেসে বউ নয়, বিয়ের পরে বউকে ভালোবাসবো। তোমাকে দেখলে মনে হয় বউ ম্যাটেরিয়াল, তোমাকে ভালোবাসলে মনে হয় লস প্রজেক্ট হবে না আমার। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি চাও? তুমি যদি বলো যে সত্যি তুমি আমাকে স্বামী হিসেবে মানতে পারবে না, তাহলে তো সিদ্ধান্ত বদলাতে হবে। আমাকে ভালোবাসেন, কিন্তু কিভাবে ভালোবাসবেন? আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আপনি সমাজের উচ্চ শ্রেণীর মানুষ। আপনার সঙ্গে আমার সম্পদের দিক দিয়ে সমতা নেই। সেখানে স্বামী স্ত্রী ভালোবাসার মতো একটা মূল্যবান প্রজেক্ট নিয়ে আলোচনা করাটাই বোকামি। আপনি আবেগে গা ভাসাচ্ছেন। জীবনে কোনো এক পর্যায়ে গিয়ে আপনি আফসোস করবেন শিওর। তুমি জানো না বোধহয় আমি কতটা হিসেবি মানুষ। আমার জীবনের প্রতিটা প্ল্যানিং আমি নিখুঁতভাবে করেছি, সফলও হয়েছি। তোমাকে বিয়ে কেন করছি সেই ব্যাপারটা নিয়ে আপাতত আর্গুমেন্ট চাচ্ছি না। তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনার আর আমার বিয়েটা সফল হবে, তাই তো? অফকোর্স, বিয়ের মতো একটা ব্যাপারে দুজনের এফোর্ট থাকা জরুরি। আমি আমার জায়গা থেকে 100% এফোর্ট দেব। তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। এমন হুটহাট বিয়ে হোক আমি কখনো চাইনি। তোমার তো কপাল ভালো মিসতে, হুটহাট বলা নেই কওয়া নেই, কারো প্রেমে পড়নি। আমার মতো অবস্থা হলে কি করতে তুমি? জাঙ্কুকের মনের অব্যক্ত কথাগুলো মনেই রইল। তে হতাশ হয়ে বসে আছে। বিয়েটা না করে কোনো উপায় নেই, করতেই হবে। প্রেম ভালোবাসা থাকলে বিয়ের ব্যাপারটা বাদ দেওয়া যেত। যেখানে পুরো পরিবার জাঙ্কুকে পাত্র হিসেবে সদরে গ্রহণ করেছে, সেখানে ওর গ্রহণ না করাটা দৃষ্টিকটু দেখাবে। জীবনটা মাঝে মাঝে নতুন কোনো অ্যাডভেঞ্চারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তের জীবনের নতুন অ্যাডভেঞ্চারের নাম তাহলে ইয়ের কেসের আসামি দেয়া যায়। মনে মনে কথাটি ভেবেই তে দীর্ঘশ্বাস ছাড়ল। আমি তৈরি মিস্টার জিয়ন জাঙ্কুক, আপনার নামের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলতে আমি তৈরি। জাঙ্কুক প্রশান্তি অনুভব করলো হৃদয়ে। জাঙ্কুক সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর তের দিকে হাত বাড়িয়ে দিল। তে প্রশংসক দৃষ্টিতে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক মুচকি হাসলো। তোমার আমার নতুন জীবনের সূচনা হবে তে। হাতে হাত রেখে চলো সামনে এগিয়ে যাই। কাজী সাহেব সহ পরিবারের লোকজন সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। তে হুট করে কেমন অনুভূতি হলো, গলা শুকিয়ে যাচ্ছে, নার্ভাস ফিল করছে। কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দিল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তের বাড়িয়ে দেওয়া হাতটি মুঠোয় আঁকড়ে ধরলো। তের জীবনে প্রথম পুরুষ হচ্ছে জাঙ্কুক। এই যে হাতটি ধরলো, এমন করে কাউকে ধরা হয়নি। জীবনের প্রথম দুর্ঘটনাময় চুমুটাও জাঙ্কুককেই দিয়েছে তে। আর সেই চুমুর কারণেই
আজকে এই বিয়ে পর্যন্ত গড়ালো। কিছু সময়ের মধ্যে তে আর জাঙ্কুকের বিয়ে সম্পন্ন হলো। বিয়ের পরে খাওয়া দাওয়া শেষে বিদায়ের পালা। তের খুব মন খারাপ হলো, প্রচুর কান্না করলো। মা বাবাকে ছাড়া কখনো থাকেনি। কিম নামজুন আর জিনও চোখের পানি আটকে রাখতে পারলেন না। তার একটি মাত্র মেয়ে, বড় আদরের। মধ্যবিত্ত হলেও মেয়েকে লালন করতে কোনো কার্পণ্য করেনি তারা। তের কান্না আর কিম নামজুনের কান্না দেখে জাঙ্কুক শক্ত হাতে তেকে জড়িয়ে ধরে সবাইকে আশ্বাস করেছে যে তার কাছে রানীর মতো থাকবে তে। তারপরে তেকে নিয়ে রওনা দিল জিয়ন বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে জিমিন তেকে বরণ করলো। যেহেতু জাঙ্কুকের মা বাবা নেই, তাই বাড়ির মেন সদস্য হিসেবে জিমিনই বরণ করলো তার বড় যাকে। জিমিন তেকে বরণ করে নিয়ে গেল জাঙ্কুকের রুম। ঘরে ঢুকে জাঙ্কুক দরজা লক করলো। এদিকে শক্ত হয়ে বসে আছে তে ফুলে সজ্জিত খাটে। চিরচরিত নিয়ম অনুযায়ী আজ তে আর জাঙ্কুকের বাসরাত। জাঙ্কুক তের পাশে গিয়ে বসলো। তারপর তের ডান হাতটি আঁকড়ে ধরলো শক্ত করে। হাতের পিঠে চুমু খেলো দুটো। তে শক্ত হয়ে বসে আছে। জাঙ্কুক তের কানের কাছে ফিসফিসিয়ে বলল, তোমাকে এই কেসের আসামি করেছি অনেক আগে, আর আজকে এই কেসের আসামি হিসেবে বন্দি করলাম আমার হৃদয়। আর এই কেসের শাস্তি হিসেবে আজকে হবে তোমার মৃত্যুদণ্ড। আমি কিন্তু মানুষ হিসেবে যতটা ভদ্র, স্বামী হিসেবে ততটাই অভদ্র। সামলাতে পারবে তো আমাকে জাহান? তের বুকটা ধক করে উঠলো। কাঁপা কাঁপা কণ্ঠে জাঙ্কুককে বলল, আমাকে একটু সময় দেবেন? সময় তো দেবো জান, কত সময় লাগবে তোমার? আমি কিন্তু অনেক স্ট্রং। আমি তো ভয় পাচ্ছি, তুমি আমাকে কতটুকু সময় নিতে পারবে? জাঙ্কুক আর সময় নষ্ট করলো না। তেকে বিছানায় শুয়ে দিয়ে তের উপরে উঠে পড়লো। আঁকড়ে নিল তের ঠোঁট জোড়া। তেকে খুব সফটলি কিস করে তেকে উন্মাদ করতে শুরু করলো। আস্তে আস্তে ঠোঁট থেকে গলা এবং গলা থেকে যতটুকু নিচে গেলে জাঙ্কুক শান্তি পায় ততটুকুই নিচে গেল। তেকে উন্মাদ করতে জাঙ্কুকের ঠোঁটের স্পর্শই যথেষ্ট। জাঙ্কুক তের শরীর থেকে সমস্ত বস্ত্র খুলে ফেললো আর তেকে নিয়ে গেল এক অন্য ভালোবাসার রাজ্যে। জান, একদিন তুমি আমাকে যতটুকু পাগল করেছো তার দ্বিগুণ পাগল আমি তোমাকে করবো। পারবে তো জান আমাকে সামলাতে? আমাকে বাধা দিও না, আমাকে নিয়ে চলো তোমার অতল সমুদ্রের নিচে। How you don't know how to keep your business clean? Mommy, I'm out, daddy's getting hot. I'm the one who's hot, doing something unholy. He's so bad, এভাবে আমাদের তে জাঙ্কুককে দিয়ে কেসে ফেসে এখন জাঙ্কুকের সাথে করছে। তো সবাই থেকো, টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ওয়ার্ড সাথে। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। টাটা।